শুরু থেকে মিলে। আচ্ছা, আমাদের দ্বিতীয় পর্বের আলোচনাটা হচ্ছে গল্পের মাধ্যমে রুব্রিক নির্বাচন। স্যার, গল্প একটা দিয়ে দিয়েছি আমি, মেসেজ বক্সে আমি দিয়ে দিচ্ছি গল্পটা, আপনারা একটু দেখে নিন। গল্পটা কেউ পড়লে ভালো হয়। আচ্ছা, গল্পটা আমি পুরোপুরি বলে দিচ্ছি। শুরু করবো আমি শুরু করবো। হ্যাঁ স্যার, করুন। আচ্ছা, আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার একদম। গল্পটা হচ্ছে হট্ট মন্দির। এই হট্ট মন্দির নামে ইতিহাস আছে, সেটা আমি আর এখানে অতটা যাচ্ছি না, কারণ আমাদের অন্য জায়গায় চলে যাবো তাহলে। মাত্র 3জন সদস্য, এখনো আমরা আছি, এখনো আমাদের কেউ মরেনি, যখন আমরা 3জনই এক দলে আছি, যদিও দেখা সাক্ষাৎ খুব কম হয়। মাত্র 3জন সদস্য, আমি, মোহনদা আর রামদা। আজকে রামদা সম্পর্কে কিছু কথা। অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে লড়াই করা এক ব্যক্তি, অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে লড়াই করা এক ব্যক্তি। এইটা হচ্ছে কি তার লাইফস্টাইল বা জার্নি অফ দ্য পেশেন্ট, তাই তো? অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে লড়াই করা এক ব্যক্তি, এই যে কথাটা বলছে, এটা কি কোনো গুরুত্ব আছে? অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে লড়াই করা এক ব্যক্তি। হ্যানিম্যান কিন্তু একটা জায়গায় বলেছে, দারিদ্র্য কিন্তু আরোগ্যের পথে বাধা হতে পারে। হ্যানিম্যান তার ওই রিচার্ড এলের বই আমরা পড়েছি, ওখানে ওখানে কিন্তু বলা আছে, সেই জায়গাটা কিন্তু আমাদের কাউন্সিলিং করতে হবে পেশেন্টকে। অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে লড়াই করা ব্যক্তি, এই যে ব্যক্তিটা, যেটা এই ব্যক্তিটা কি কোনো আমাদের কাজে লাগবে সিলেকশন করতে গিয়ে মেডিসিন? সেটা আমি জানতে চাইছি। লাগলে বলুন হ্যাঁ, কেন লাগবে বলতে হবে, লাগলে বলবেন না, তাহলে কেন লাগবে না সেটা বলুন, দুটোই বলতে হবে। আচ্ছা, এখানে অনেকে উপস্থিত আছেন, অনেকে, কেউ একজন রেসপন্স করুন, অন্তত কেউ বলুন। আরে মুখটা খুললেই হবে, মুখটা খুলুন সবাই, অনেকেই তো উপস্থিত আছেন। স্যার, আমি নবাগত, আমি বলতেছি লাগবে স্যার। আর কেস টেকিং ক্ষেত্রে বা ওষুধের প্রয়োগের ক্ষেত্রে পেশাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্যার। এখানে তো পেশা না, এখানে তো লড়াই করছে সে, প্রচন্ড দারিদ্রের সঙ্গে লড়াই করছে। এটা কোনো চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগবে? এটা তার প্রধান প্রফেশন না, কিন্তু পরবর্তীতে টিচিং এর পরে তার এটা কাজে লাগতে পারে। যেমন অলস ব্যক্তিরা, এই যে নাগভূমিকার ব্যক্তিরা অলস হয়ে থাকে। শুনতে পাচ্ছেন কথাটা স্যার? একটু কথাটা একটু জড়িয়ে গেল, আমি কথাটা বুঝতে পারলাম না ভালো, একটু আস্তে আস্তে বলুন। বলছিলাম স্যার, এটা কেস টেকিং এর পূর্ণাঙ্গ কেস টেকিং নিতে গেলে এটা সহযোগী হিসেবে কাজ করতে পারে। যেমন এই এসিড করে রোগীরা পরিশ্রমী হয়, আর নাকভূমিকা রোগীরা অলস প্রকৃতির হয়। এটা যখন কেস টেকিং করা হবে, সম্পূর্ণ কেস টেকিং, তখন এটা শেষের দিকে কাজে লাগতেও পারে। জি স্যার। এটা রোগী পরিশ্রমী হবে, অ্যাসিড ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এখানে তো পরিশ্রম সে বাধ্য হচ্ছে করতে, দারিদ্রের জন্য সে করতে বাধ্য হচ্ছে। কারণ আমি চিনি তাদের, তো আমাদের আমাদের গ্রামেই বাড়ি, আমরা খুব শ্রদ্ধা করি ওকে, এখনো বেঁচে আছেন ভদ্রলোক। এবং এরকম তো আপনি পাবেন, তো অনেকেই দারিদ্রের সঙ্গে লড়াই করে, আপনার জানেন তো, কোনো পুরুষ করে বা কোনো মহিলা করে, অনেকেই করে দারিদ্রের সঙ্গে লড়াই করে একটা এস্টাবলিশমেন্ট হলো। এরকম ঘটনা আমি অনেকে লাইক করি, এটাকে আমি কিভাবে কাজে লাগাবো? এটা তার লাইফস্টাইলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো আমি শুধু সিমটম খুঁজছেন না, সিমটম তো লাইফস্টাইলের একটা এফেক্ট। ঘাতের প্রতিঘাতের লাইফস্টাইলের মধ্যে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত হতে পারে,
ঘাত প্রতিঘাত বলতে দারিদ্রতা তো হ্যাঁ দারিদ্রতা তো কোনো সিকনেস না, দারিদ্রতা হতেই পারে, কিন্তু মানুষটা যে দারিদ্রতার সাথে যুদ্ধ করছে এটাই হ্যাঁ তার একটা বড় ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা কি কি এফেক্ট আসতে পারে সেটা আগে বলো, কি কি ধরেছে এটা কোনো বলো, এটাকে কিভাবে সে ইউজ করবে? সেই দারিদ্রতার সাথে যুদ্ধ করলেও সে তো অসৎ উপায় অবলম্বন করছে না। ঠিক আছে অতএব এখানে তার একটা অনেস্টির দিক উঠে আসছে, যে সে ভালো দারিদ্রটাকে মেনে নিয়েই চলছে, কিন্তু অন্য রাস্তায় সে হাঁটছে না। হুম, হ্যাঁ খুব ভালো জায়গাটা বলে, খুব ভালো একটা জায়গা বলেছো। এখান থেকে অনেস্টিটা তার আমরা পেতে পারি, আচ্ছা, অনেস্টিটা পেতে তারপর পারি তো মনোবল তারপরে যেটা, হ্যাঁ, মনোবল যে ব্যাপারটা, মনোবলের যে ব্যাপারটা, হুম, হ্যাঁ, মনোবলটা তার প্রচুর বুঝলাম, কিন্তু এই জীবনে কি ঘাত প্রতিঘাত নেই? এই দায়িত্বের সঙ্গে যে লড়াইটা করছে, ঘাত প্রতিঘাত গুলো সে কিভাবে কমব্যাট করছে সেটাই তো বোঝার বিষয়। হুম, এই জায়গাটা বাদ দেবো কি করে একটা মানুষের জীবনের? হ্যাঁ, না, বাদ দেওয়া যাবে না তো স্যার। তাহলে এটা কাজে লাগাবো কি করে সেটাই তো বলতে হবে। এখান থেকে এই যে আনন্দ একটা কথা বলেছে, অনেস্টি বলে, হ্যাঁ অনেস্টি হতেই পারে। অনেস্টি হলে তারা কি ধরতে হবে এখানে? আমাদের এখানে কনসিয়েন্সাস ধরতে, বিবেক বোধ সম্পন্ন এটা ধরতে হবে। পরে বিবেক বোধ সম্পন্ন একটা চোরটা চিটিংবাজের ওষুধ আর একটা সৎ লোকের ওষুধ তো এক হবে না, নাও হতে পারে। এবার তাহলে ঘটনাটা হচ্ছে কি, এই যে লাইফে প্রতি মুহূর্তে সে দায়িত্বের সঙ্গে লড়াই করছে, এই লড়াইটা যেটা আছে, এই লড়াইটার মধ্যে দুটো জিনিস থাকতে হবে। তার অবস্টিনেসি আছে কিনা, কি ধরনের অবস্টিনেসি এটা জানতে হবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে সে যে এই যে লড়াইটা করছে, ঘাতে প্রতিঘাতে লড়াই করছে, এখানে সে কতটা হ্যাপি। প্রচন্ড দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সেক্ষেত্রে এগিয়ে, ওই যে আমি একটা কেসের কথা বললাম, আগের ক্লাসটা বললাম, যে ছেলেটা বলছে যে পুরোনো আমলে যে যা অপমান করেছে, যা যা আমাকে ইয়ে করেছে, সেগুলো সব মনে পড়ে আমি কষ্ট পেতাম, ইয়ে পেতাম, এখন ওগুলোকে স্যার আমি আর ওগুলোকে অত গুরুত্ব দিচ্ছি না। তার 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 রিজন গিফটেড মাইন্ড চলে আসছে। ফলে আপনাকে যখন আপনি দারিদ্রের মধ্যে লড়াই করছেন, আপনি যখন একজন অর্থবান লোক, আপনাকে দেখবেন লোকে অন্যভাবে খাতির খাতির করছে, স্যার স্যার করছে, আপনি আপনি করছে। যখনই সে বুঝবে অত্যন্ত দরিদ্র, সঙ্গে সঙ্গে তার নেমে এলো তুই তুই তো গাড়িতে নেমে আসে। আপনি দেখবেন চারিদিকে, এবং এই যে এফেক্ট গুলো, তুই তো গাড়ি, এই যে সমাজ থেকে যে এই রিয়াকশন গুলো সে পাচ্ছে, একটা সময় যে এক্সটার্নিট হলে পরে তখন তাকে সবাই স্যালুট করছে। তাহলে এই যে স্টেজটা, যেটা এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল পিউরার ইয়েতে কি বলে ভূমিকাতে ইন্ট্রোডাকশন হ্যানিম্যান বলছেন যে এই যে সিচুয়েশনটা, কোন সিচুয়েশন থেকে তার সিমটম গুলো ডেভেলপ হয়, সিচুয়েশনটাকে কিন্তু ধরতে হবে। সিচুয়েশনটা না ধরলে অনেক সিমটমের আপনি মেরিট বুঝতে পারবেন না, সিমটমটা পাবেন তার মেরিট বুঝবেন না। এইবার দেখুন এখানে তাহলে কি হচ্ছে, এই যে কন্ডিশনটা, যে দারিদ্রের সঙ্গে এই যে প্রচন্ড লড়াই করে ঘাতে প্রতিঘাতে লড়াই করতে হচ্ছে, এই যে লড়াইয়ের মধ্যে দেখবেন অনেক অপমান, অনেক অবিচার, হ্যাঁ, এইগুলো থাকবে। সেটা সত্ত্বেও সে কিন্তু তার লক্ষ্য থেকে সে দূরে সরে যায় না। এই যে অবিচল হয়ে আছে, এখানে তার একটা অবস্টিনেট নেচার আছে, কিন্তু এই অবস্টিনেসিটা কিন্তু ডিজিজ কন্ডিশন নয়, এটা তার কিন্তু একটা লক্ষ্য পূরণের জন্য সে পরিশ্রম করছে। এই যে স্টেটটা, যেটা এই স্টেটটাকে আনহ্যাপিনেস বলে। এই আনহ্যাপিনেস পরে এখানে যদি অবস্টিনেট পাওয়া যায় তাহলে ভালো, অসুবিধা কিছু নেই। পেশেন্ট বলবে ডাক্তারবাবু আমি যেটা করবো সেটা না করে আমি ছাড়বো না, যতই আমার ঝড় ঝাপটা আছে, এই কথাটা বলে তখন অবস্টিনেট হয়, আদারওয়াইজ না। এবার এই ক্ষেত্রে আনহ্যাপিনেসের ক্ষেত্রে কিন্তু বেশি মেডিসিন লাগে না। কার্সিনোসিন একটা আনহ্যাপিনেস, সবই ইয়ে করছে। কার্সিনোসিন কিরকম, পায়ে দেখবেন এই আপনার বাড়ির ওই যে দরজায় ঢোকার আগে যে পাপোশটা আছে না, ওই পাপোশটার সময় মারিয়ে যাবে পাপোশ, কিন্তু কিছু বলে আপনাকে যে কেন আমাকে মারাচ্ছি? বুট দিয়েও মারায়, চটি দিয়েও মারায়, খালি পায়ে মারায়, কিছু বলে না। এই হচ্ছে কার্সিনোসিন। ন্যাট্রামিউর কি করে, ন্যাট্রামিউর কষ্ট পাবে কিন্তু তার ক্ষতি করবে না, তার কষ্ট দেওয়ার চেষ্টা করবে না। ভাইরাস স্ট্যাপিসে গিয়ে হলে কিন্তু সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, এই আঘাত এগুলো দিলে পরে।
তাহলে সামগ্রিকভাবে একটা দেখা যাচ্ছে যে একটা মানুষ যখন এইরকম প্রচন্ড লড়াই করে সে এগিয়ে চলেছে, তাকে তো সাহায্য কেউ করেনি, উল্টে বিভিন্ন রকম বাঁশ দিয়েছে। তাহলে এই বাঁশ দেওয়া, যখন আপনি যদি তাকে বাঁশ দেন, আমি যদি বাঁশ দিই, সে কি আমাকে মনে মনে গালাগালি দেবে না? মনে মনে সে কি রেগে যাবে না? তার মানে কি তার শান্তি নেই তো মনে? সে লক্ষ্য পূরণের জন্য সব অশান্তিকে সে উপেক্ষা করছে। এইটাকে বলে আনহ্যাপিনেস কন্ডিশন। এটা হচ্ছে কেন্টের বইয়ে পাবেন আপনি। ক্যালকেরিয়া কার্ড, স্ট্যাপিস্যাগ্রিয়া, আমাদের পার্সিনোসিন এটা একটা বিরাট ক্ষেত্র। এই যে যেমন আপনি পাবেন শাশুড়ি গিয়ে কত বছর ধরে অশান্তি, ও 5-7 বছর ধরে অশান্তি চলেছে। এই ক্ষেত্রগুলোতে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে যেখানে আপনি ছবিটা আঁকবেন, ছবি আঁকতে গেলে একটা পাতা চাই তো, হয় একটা সাদা কাগজ চাই, মানে সাদা একটা স্ক্রিন চাই। সাদা স্ক্রিন হচ্ছে এইটা, স্ক্রিনের কাজ করে, এরপর ছবিটা এই জায়গাটা বাদ দিতে পারবেন না। এখানে এই কটা মেডিসিন আসছে। এই স্যার এখানে দুজন হাত হ্যান্ড রাইজ করেছেন। হ্যাঁ হ্যাঁ বলুন। এমডি রফিকুল ইসলাম, আপনি বলুন আপনি কি বলতে চাচ্ছেন। জি জি স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার যে জিনিসটা তুলেছেন যে দারিদ্রতা, এটা একটা বিশাল একটা স্ট্যাটাস। আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে দরিদ্র লোকটা সৎ, বিষয়টা কিন্তু তা না স্যার। নাও হতে মানে পারে। আমাদের, হ্যাঁ। জি স্যার, আমি আপনি ইন্টারাপ্ট করছি না, মানে আমাদের একটা বিশাল, আমি একটা জিনিস পাই, দরিদ্ররা প্রথমে একটা হীনমন্যতায় থাকে। আসলে যে টাকা হলে সব সমাধান করতে পারবে তা না। একটা শিক্ষিত লোক, সে যদি ইকোনমিক্স না বুঝে, নৈতিকতা না থাকে, এবং এইটাই স্যার বেশি থাকে, আমি কমনলি বলতেছি, দারিদ্রতা সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের হীনমন্যতা। আমার টাকা হলে তো এটা করতে পারতাম। এই জন্য স্যারকে ধন্যবাদ এই প্রসঙ্গটা তোলা। এটা বিশাল একটা স্ট্যাটাস। তার প্রথম থেকে সে, তার একটা অপুষ্টি থাকে দারিদ্রতার কারণে, সে চিকিৎসা চালাতে পারে না দারিদ্রতার কারণে, তার যে বাসস্থান সেটার জন্য তার রোগটা ঘটে, আয়ের একটা চাপ থাকে, মানসিক একটা চাপ থাকে, সে জীবনে অনেক কিছু করতে পারে না দারিদ্রতার জন্য। তো বিষয়টা কিন্তু তা না যে আমার সবকিছু করতে হবে, সেটাও কিন্তু বিষয় না। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে দারিদ্র যে বিষয়টা বললেন। আমি বেশি সময় নেবো স্যার, এখানে শেষ করে দিচ্ছি যেহেতু আপনি বলবেন। আমি মনে করি এই সম্বন্ধে আমাদের পড়াশোনা করা উচিত। এটা আমি বহুবার পেয়েছি যে চিকিৎসকদের অন্যান্য বিষয় সম্বন্ধে গভীর জ্ঞান থাকা উচিত। এই ইকোনমিক্সের এবং নৈতিকতার জ্ঞানটাকে সমন্বয় করলে আমাদের দারিদ্রতা কোনো সমস্যা না। জি স্যার, ধন্যবাদ। কিন্তু এই জিনিসটা কেউ নেয় না। দারিদ্র লোকরা ক্রিমিনাল হয় কেন হয়? মানে দারিদ্র থাকলে সৎ হয়, এটা একদম ভুল কথা। আবার টাকা হইলেই সৎ হবে তা না। এই স্ট্যাটাসটা একটা মেজর একটা পার্ট। জি স্যার, ধন্যবাদ। এইটা এইটা একটা লাইফের একটা অংশ। এই লাইফের অংশটা কিভাবে সে ট্যাকেল করছে, এইটা আমাকে জানতে, অবজার্ভ করতে হবে, তার কাছে বার করতে হবে কথাটা। এটাকে বাদ দিয়ে তার সিমটম নয়, সিমটম তো পরে এসছে রে বাবা। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে কতগুলো মেডিসিন বললাম, ক্যালকেরিয়া, কার্সিনোসিন, স্ট্যাপিস্যাগ্রিয়া, এরকম গোটা কয়েক ওষুধ আছে। যারা এই অবস্থাটাকে, আপনি এরকম পাবেন তো, শাশুড়ির অত্যাচারে 10 বছর ধরে ভুগেছি, বা শাশুড়ি বলবে বইয়ের অত্যাচারে 10 বছর ভুগেছি। এই যে 10 বছর ভুগেছে, এই স্পিডটাতে ঘাত প্রতিঘাত তার মধ্যে আছে। এইটাকে আমি কি করে হোমিওপ্যাথিতে গুরুত্ব না দিয়ে পারবেন? আমি শুধু সিমটমটা দেখছেন, সিমটমটা তৈরি করার পেছনে এই জায়গাটা তো আছে। এই জায়গাটা বাদ দেবেন কি করে? আমার একটা মনে আছে, আমার এক চিকিৎসক বন্ধু শ্রী, তার ওই পিঠে জ্বালা, জ্বালা মানে ভয়ঙ্কর জ্বালা, সেই জ্বালা মানে ভাবতে পারা যায় না কি ধরনের জ্বালা। তা আবার এদিকে সে পাখা চালাতে পারে না, পাখা একটু জোরে চালালেই তার কিন্তু শীত করে, শীত করে, অস্বস্তি হয়, শব্দটা সহ্য করতে পারে না, ইত্যাদি। তাকে যত রকমের জ্বালার ওষুধ সবাই দিয়েছে। আমি তাকে রেকর্ডিং করে রয়ে কি করে, তাকে আমি কার্সিনোসিন দিয়েছিলাম। কেন? 15 বছর সে শাশুড়ির কাছে ছিল, এবং এই ভদ্রলোক যাতায়াত করতে বাড়িতে সপ্তাহে একদিন করে। সেই যে 15 বছরের পিরিয়ডটা নরক যন্ত্রণা সে ভোগ করেছে। এই যে নরক যন্ত্রণা ভোগ করছে, এটা তো মেনটেনিং কস্ট উইথড্র হয়ে গেছে। এবার তার যাবে কোথায়? এই জায়গাটাই কিন্তু বুঝতে হবে যে সে কোন মেডিসিনের আন্ডার আসবে। এবং এই ক্ষেত্রে অল্প কয়েকটা মেডিসিন আছে এই স্টেপটাকে কভার করতে পারে। এইটাকে না করে আপনি ওষুধ দিলে পরে কিছু সিমটম রিলিফ হতে পারে, পেশেন্ট কিন্তু এগোবে না, পেশেন্ট আটকে যাবে। আর পেশেন্টের লাইফের একটা অংশকে বাদ দেবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আমরা যখন সার্বিক যখন বলছি, তার বংশগতি পর্যন্ত টানছি যখন একটা রোগীকে ওষুধ দিতে গিয়ে, তার ওই পার্টটাকে বাদ দেবো? ওটা তার একটা দারুণ পার্ট জীবনে। এইবার সেটাকে কিভাবে কমব্যাট করেছে, কিভাবে সেটা অ্যাকশন রিয়াকশন হচ্ছে, ওটা জিজ্ঞেস করে বার করতে হবে। ওইটাই তো আপনার মুন্সিয়ানা। ওইটা করতে পারলে পরে
আপনি কিন্তু ঠিক পয়েন্টগুলো, কোর পয়েন্টটা পেয়ে যাবেন। ওইটা হচ্ছে, এটা কি বলে, সিকনেস। ওই সিক টু হেলথ তো হ্যান্ডিম্যান বলছেন, সিকনেসটা তাহলে শুরু হয়েছে কোথা থেকে? সিকনেস শুরু হয়েছে ওই জায়গাটা থেকে, পরবর্তীকালে সিমটম গুলো এসছে। সিমটম হচ্ছে সিকনেসের একটা পার্ট। মানে এই জায়গাটা বুঝতে হবে যে কোথা থেকে শুরু হয়েছে। এই সিকনেসটা তার নিজের জীবন থেকে হতে পারে। আমরা অনেক সময় পেয়েছি তার স্বামী স্ত্রী, এই বাচ্চা যখন তারা আসে তার আগে প্রচন্ড মানসিক যন্ত্রণা ইয়ের মধ্যে পড়েছে জেস্টেশন পিরিয়ডে। সেই যন্ত্রণাগুলোর উপর ওষুধ কি আমরা দেই না? দেই তো, সেটা তো দেই আমরা। বাচ্চা পেটে আছে, কিন্তু আমরা তার রেকর্ডিং করতে গিয়ে তার ওই সময়কার ইতিহাসটা আমরা দেবো না? ওই এফেক্টটা বাচ্চার উপর পড়ে তো। এটা তো আধুনিক, সকল আধুনিক বিজ্ঞানও স্বীকার করে। আর হোমিওপ্যাথিতে তো অনেক আগে থেকেই স্বীকৃত ব্যবস্থা। ফলে ব্যাপারটা হচ্ছে যে আমরা তো ওইটাকে ওইটার উপর ভিত্তি করে আমরা ওষুধ দিই। এই বর্তমান সিমটমের উপর অনেক সময় আমাদের বাদ দিতে হয়। কোথায় বাদ দেবো আর কোথায় রাখবো, ওই পেশেন্টের জন্য, কোনো কিছু নির্দিষ্ট বলে বলা যাবে না এটা বাদ দেবো এটা রাখবো, এরকম বলা উচিত হোমিওপ্যাথিতে চলবে না। ওই পেশেন্টের জন্য কোনটা ধরবো কোনটা বাদ দেবো, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই ক্ষেত্রেও হিসেব আছে পেশেন্টের সিমটম গুলো কিভাবে ডেভেলপ করছে, দ্রুত করছে ধীরে ধীরে করছে, এটাকে পেস বলে। ইন্টেন্সিটিটা কেমন এটা দেখতে হবে, কোন সিচুয়েশনে ডেভেলপ করে। এই সিচুয়েশনটা বললাম আপনাকে, এই সিচুয়েশনটা আপনি যেমন ধরুন একটা ইয়ে করছেন, সিম্প্যাথেটিক পাচ্ছেন, আমরা তো সেই দুঃখের সিন দেখে কান্নাকাটি করছে সেটাকেও সিম্প্যাথেটিক ধরি। আবার কেউ হচ্ছে ভিখারি আসলো তাকে একটা চাল দিয়ে দিল, আর না আমি ওকে চাল না দিলে আমার শান্তি হবে, সেটাও সিম্প্যাথেটিক ধরি। আবার কেউ আসলো শাড়ি দিয়ে দিল, সিম্প্যাথেটিক ধরি। তাহলে এখানে কি হচ্ছে, র্যাঙ্কের পার্থক্য হয়ে যাচ্ছে। সবই তো সিম্প্যাথেটিক, কিন্তু র্যাঙ্কের পার্থক্য হচ্ছে না, গভীরতার পার্থক্য হচ্ছে। তা আপনি রুগীটাকে যেটা দেখছেন তার ওই সিম্প্যাথিটা কোন লেভেলে, এইটা তো আপনার তো রেপার্টারি কোনোদিন দেবেন আপনাকে। এটা ম্যাথমেটিক্যাল নলেজ প্লাস ওই যে অবজারভেশন, যেই চ্যানেল বললেন অবজারভেশন পাওয়ারটা ডেভেলপ করে আপনাকে এই জায়গাগুলো পরীক্ষা নিরীক্ষা করে এগোতে হবে। আপনি সাকসেসফুল হবেনই হবেন, 2-4টে ফেলিওর হবে, সৎ প্রচেষ্টা কখনো ব্যর্থ হয় না। আপনি যখন করতে পারবেন তখন বুঝতে পারবেন মজাটা কোথায়। এই যে আবার দেখুন, কেউ হয়তো সাহায্য চাইলো, সে কি করে সোনাটা পাশের বাড়িতে গিয়ে বন্দুক দিয়ে তাকে সাহায্য করলো, এর গভীরতাটা আরো বেশি। বোঝা গেছে? আমি গভীরতা ইয়েগুলো বলছি। প্রথমে সিনেমার দুঃখের সিন দেখে কেঁদে বললো, এটাও সিম্প্যাথেটিক। কাউকে সে চাল দান করলো, কি 10 টাকা দিল, সেটাও সিম্প্যাথেটিক। আবার সে একটা শাড়ি দিল, 500 টাকা দামের শাড়ি দিয়ে দিল, সেটাও সিম্প্যাথেটিক। আবার সে কি করলো, নিজে না খেয়ে দিয়ে দিল, সেটাও সিম্প্যাথেটিক। আবার সে কি করলো, কার কাছে ধার করে দিল বা সোনাটা বন্ধক দিয়ে, এটাও সিম্প্যাথেটিক। সবগুলো গভীরতা এক। সিচুয়েশন গুলোকে বিচার করুন না, সিচুয়েশন বিচার করলে আপনি বুঝতে পারবেন। আপনি বলুন না, যে কেউ একজন বলুন না যে আপনি একজন সোনাটা বন্ধক দিয়ে তাকে আমি সাহায্য করে দেবো, এটা কতটা, এটা গভীর না আপনি তাকে তার কষ্ট থেকে কেঁদে ফেলেন, কোনটা গভীর বেশি? দুটোই তো সিম্প্যাথেটিক। বলুন, যে কেউ একজন বলুন। সিম্পেথি দেখি হ্যাঁ, যে হ্যাঁ, কান্না করা এটার গভীরতা অনেক বেশি। সিম্প্যাথি দেখে যে কান্না করা এর গভীরতা অনেক বেশি হবে। আর র্যাঙ্কটা বন্দুক কোনটা, দিয়ে টাকা রাখা গভীরতাটা তার কোনটা মধ্যে বেশি? থাকতে। হ্যাঁ, সিম্প্যাথি দেখে হচ্ছে কান্নাটা, সিম্প্যাথি থেকে কান্না মানে একদিকে দুঃখ থেকে কান্না, সিম্প্যাথি যে ব্যাপারটা। গভীরতা কোনটা বেশি? স্যার শাড়ি কিনে দেওয়াটাই গভীরতা বেশি হবে, কারণ তার অর্থনৈতিকভাবে কন্ট্রিবিউশন থাকছে। হ্যাঁ, সোনা হচ্ছে খুব পছন্দের জিনিস মানুষের, ওটার সঙ্গে অনেক আবেগ জড়িয়ে থাকে, সেইটাকে সে বন্ধক দিয়ে সাহায্য করছে। মানে এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশন থেকে তো আপনি র্যাঙ্ক দিয়ে করবেন, গ্রেড নয়। গ্রেড কিন্তু একটা সংখ্যা। এই যে আমাদের রেপার্টারি যে গ্রেড গুলো দেখেন, আপনি ইয়ে ভ্যালু অফ সিমটমিক ট্রেন্ড পড়ুন, ওখানে ফার্স্ট গ্রেড সিমটম বলছে যে সিমটম গুলো মোস্ট অফ দ্য প্রুভারের মধ্যে পাওয়া গেছে, সেটা রিপ্রুভিং হয়েছে এবং ক্লিনিক্যালি কনফার্ম হয়েছে, এইগুলোকে বলা হয় ফার্স্ট গ্রেড সিমটম। বোঝা গেছে? গ্রেডটা নয়, এখানে র্যাঙ্কটাকে ধরতে হবে। এই র্যাঙ্কটা হচ্ছে একমাত্র বলেছিলেন বৈনিক হোসেন বলেছিলেন। হ্যাঁ, তো যাই হোক, এই জায়গাটা আপনাদের কিন্তু ডেভেলপ করতে হবে। ডেভেলপ না করলে কোন মেডিসিনটা কোন স্টেটের সঙ্গে ফিট করবে এটা আপনি বুঝতে পারবেন না। এটা যখনই বুঝে যাবেন তখন খেলা শুরু করবেন আপনি, দেখবেন কত ইজিতে ইভালুয়েশন হয়ে সিমটম আমি
মেডিসিনে চলে আসতে পারছে, খুব সহজে চলে আসতে পারবে, খুব চট করে চলে আসতে পারবে। এই কোর পয়েন্ট গুলোকে বাদ দেওয়া যায় না, কিন্তু কোর পয়েন্ট এক একটা পেশেন্ট। আপনি শুধুমাত্র যেটা সিমটম লোকালাইজ দেখছেন সেটাকে অত গুরুত্ব দিচ্ছেন না, ওটাকে দেবেন, যথাযথ গুরুত্ব দিতে হবে। কিন্তু কাউকে, যার গুরুত্ব কম তাকে বেশি গুরুত্ব দিলে বিপদ আছে, আর যার বেশি গুরুত্ব তাকে যদি কম দেন তাহলেও বিপদ আছে। যথাযথ গুরুত্ব দেওয়াটা শিখতে হবে। আচ্ছা স্যার, এখানে একটা প্রশ্ন আছে মনে হয়, একজন হাত তুলেছেন। হ্যাঁ, ডক্টর মনসুর আলী। মনসুর আলী, আপনি প্রশ্ন করুন। আপনি হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলতে চাইছেন? আচ্ছা, কোনো রেসপন্স পাচ্ছি না। না স্যার, হয়তো আমি জাস্ট ভুলবশত করেছি। মেকানিক্যাল রেপার্টারির সঙ্গে আর্ট পার্টটাকে যোগ করতে চাইছি। আর্ট পার্টটা যোগ করলে কিন্তু আপনার রেপার্টারেশন অনেক সুন্দর হয়ে যাবে, খাটনিও কমে যাবে। আপনি যদি বুঝতে পারেন কোনটাকে নিয়ে করতে হবে, যেটাকে বাদ দিয়ে দিতে পারবে না, 2-3-4টে সিমটম যদি বাদ না দিতে পারেন, একদম দিতেই হবে, তাহলে ওখান থেকে তো ড্রাগ ছোট হয়ে গেল, স্পেসটা ছোট হয়ে গেল। অত যোগ বিয়োগ কেন, এই বাচ্চা ছেলেদের মতন এ এত নাম্বার পেলো, অত নাম্বার পেলো, ওদিন তো কাটাতে হবে। তাহলে বোঝা গেছে এটা কাজে লাগাবে। আপনারা কার্সিনোসিন ক্ষেত্রে, ক্যালকেরিয়া, বিশেষত কার্সিনোসিন, এইরকম ব্যাকগ্রাউন্ড যদি পান, অত্যাচার, লাগাতার অত্যাচার দীর্ঘদিন ধরে, দিয়ে দেখুন না, আদার সিমটম দেখে ম্যাচ করে দেবেন। তারপরে এটা পেলেই কার্সিনোসিন চোখ বুঝে দেবেন না, এইরকম ভুল কথা আমি বলতে চাইছি। আপনি দেখবেন পেয়ে যাবেন, অধিকাংশ ক্ষেত্রে এই ওষুধগুলি আসবে, আসবে না। আচ্ছা, এবার সেই রামদার কথা বলছিলাম, আমরা তাকে গুরু বলে ডাকি, এটা কোনো সিমটম হবে না। যখন প্রাথমিকে পড়তাম তখন তিনি আমাকে পড়াতেন। তার হাতের লেখা ছিল ছাপার মতো, অসাধারণ ছবি আঁকতে পারতেন। তার এক ভাই অসাধারণ ছবি আঁকতেন। তিনটে কথা হলো, তার হাতের লেখা ছিল ছাপা অক্ষরের মতো। আমি ইংরেজি লেখা স্টাইলিশ দেখলে মাথা খাবে, বাংলাটাও অসাধারণ লেখে, ইংরেজিটা এত স্টাইলিশ না, চিন্তা করতে পারবে না। ছবি এঁকেছে খাতার উপরে, এবং সে অসাধারণ ছবি আঁকতে পারতেন। আর তার এক ভাই ছবি আঁকতেন। এইটা থেকে কি কি আসবে, এই জায়গা থেকে আমরা কি হয়, এই তো গল্পতে এইটা তিনি কি করতে পারতেন, ভালো, তিনি লেখা ছিল অসাধারণ সুন্দর, তিনি ছবি আঁকতে পারতেন, তার এক ভাই ছবি আঁকতে পারতেন। এটা থেকে কি ধরবো, এখান থেকে আমরা কি ধরবো? হ্যাঁ, কেন্দ্রে বই নিয়ে যাবো, আর্ট অ্যাবিলিটি পর তুমি সিনথেসিসে পাবো। এবার এই আর্টের মধ্যে ওই যে ভাইয়েরটা যেটা আছে ওটা কি হবে? ভাইয়ের তো সুন্দর ছবি আঁকতে পারতো। দিবেন একটু, ওইটা গ্রুপে দিয়ে দাও তো, আমি দেখতে পাচ্ছি না। আছে স্যার এটা বংশগত যে ব্যাপারটা, সেই ব্যাপারটা চলে আসছে এর মধ্যে। তাহলে এই আর্টের জায়গাটা যদি বংশগতটা যদি যোগ হয়, তাহলে এখানে তার ভ্যালুটা বাড়লো। হ্যাঁ, বেড়ে গেল তো, র্যাঙ্কের ভ্যালুটা বেড়ে গেল না? হুম 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 এইবার বুঝতে পারছেন কিভাবে সিমটমের ভ্যালুটা বাড়ে? হুম এটা বাদ দেওয়াই যাবে না। ওর যে ভাই আছে, আমার থেকে 1 বছরের বড়, ও আমার ওই হাই সেকেন্ডারির সময় ছবি, আমার সব বিজ্ঞানের সব ছবিগুলো সময় এঁকে দিত। আমি তো ছবি আঁকায় ওস্তাদ ছিলাম, ছবি এঁকে দিত। মানে চিন্তা করা যায় না, বসিয়ে রামদা আপনাকে বসিয়ে 5 মিনিটের মধ্যে ছবিটা এঁকে দেয় মুখে। কারো কাছে শেখে, কারো কাছে। এবার কি হলো, দিলাম, হ্যাঁ এটা দিলাম তো। হ্যাঁ স্যার, বলুন। এরপরে কি হচ্ছে, তাহলে তো ছবি এটা আর্টিস্টিক তো হবে স্যার এটা। আর্ট অ্যাবিলিটি 4 আছে, ওটা ওই সিনথেসিসে আর্ট অ্যাবিলিটি 4 আছে। কেন থেকে তাহলে পাবো না এটা, তাই তো? না, কেন্ট এটা নেই বাবা। কেন্টটাকে ফলো করবো, কিন্তু না পেলে অন্য জায়গা থেকে নেবো, প্রয়োজন হলে। কারণ সিনথেসিসটাকে আমি বুঝে সুঝে গ্রহণ বর্জন করি, ওটাকে ভয় পাই আমি। ওখানে যে ডাকগুলো আছে ওগুলো আমি সার্চ করে দেখে নিয়েছি, ওগুলো ঠিকই আছে, ওগুলো গন্ডগোল নেই। দেখে নিয়েছি, প্রয়োগ করে দেখে নিয়েছি। তারপর কি বলছে, রামদা অসাধারণ আবৃত্তি করতেন, থিয়েটার যাত্রা পরিচালক ছিলেন,
আবৃত্তি দারুণ করতো, থিয়েটার যাত্রা পরিচালনা করতো, কিন্তু কোনোদিন থিয়েটার করে নাই, করাতো আমাদের দিয়ে করাতো, পয়সা খরচ করতো, আমরা যে করতাম, আমাদের টাকা পয়সার জোর ছিল কোথায়? তাহলে এটা কিরকম হলো ব্যাপারটা? আবৃত্তি করতো, থিয়েটার যাত্রা পরিচালনা করতো, এইগুলোকে কি ধরবো? এটা এটাকে কি ধরবো? ইন্টেলিজেন্সি। না, শুধু ইন্টেলিজেন্সি ব্যাপার নয় বেটা, এটাও তো আর্ট। যাত্রা, থিয়েটার, আবৃত্তি, এগুলো আর্টের মধ্যে পড়ে না? হ্যাঁ, অবশ্যই পড়ে স্যার। তাহলে কি হলো? সারাপত যে আগে বললো যে র্যাঙ্ক বেড়েছে, এবার র্যাঙ্ক কমলো না বাড়লো আরো? অনেক বাড়লো স্যার। হ্যাঁ, এই হ্যাঁ, বেড়েছে স্যার, এই- এই- অনেক বেড়েছে। এইটাই রোগীর মধ্যে খুঁজে বার করতে হবে। আপনি এটাকে কোনোভাবে বাদ দিতে পারবেন না, কোনোভাবে বাদ দিতে পারবেন না। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে তার আনহ্যাপিনেস, আনহ্যাপিনেসে কয়েকটা ড্রাগ বললাম, 5-6টা ড্রাগ আছে, এর বেশি কিছু নেই। তার সঙ্গে এবার আপনি এখানে কি পাচ্ছেন? আর্ট, আর্ট অ্যাবিলিটি ফর, এখানে কি পাচ্ছেন? এবার ওখানে এইখান থেকে আমরা এই কোয়ালিটি গুলো বেড়ে গেল, র্যাঙ্কটা বেড়ে গেল। আমি বুঝতে পারছি এই দুটোকে বাদ দিতে পারবেন না, এই দুটোকে রাখুন, রেখে দিয়ে এইবার কি হচ্ছে, তারপর কি বলছে? অট্টমন্দিরে গান লেখা আর তবলা বাজানো আমার দায়িত্ব। ওই গান লেখা হতো, গান লিখতাম, ওই ইয়ে করতাম, তবলাও বাজাতাম আমি, সেটা আমার দায়িত্ব ছিল। সেটা সুর কি করতো? তাহলে এই যে আমার যে এই জায়গাটা আছে, তবলা বাজানো, লেখা, লেখা, গান লেখা, তা গান তো বুঝি আমি, তা গান লেখা এটাও তো আর্টের মধ্যে পড়ছে, এটা আমার ক্ষেত্রে পড়ছে। তবলা বাজানোটা কোন ক্ষেত্রে বলবে? এটা অনেকে একটু অসুবিধা আছে, কিন্তু বুঝিয়ে দিলে আর অসুবিধা হবে না, বহু কাজে লেগে যাবে আপনাদের। এই জায়গাটা একটু আপনাদের, স্যার মিউজিকের মধ্যে, হ্যাঁ, এটা মিউজিকের মধ্যে তবলাটা কি ধরবো? ছন্দ আছে ওর মধ্যে, একটা তবলা একটা তাল আছে, ছন্দ আছে, music। ছন্দটা মিলাচ্ছেন। কি ধরবো? রেপার্টারিতে কিভাবে মিউজিক, পাবো? রেপার্টারিতে তবলা লেখা আছে, সিনথেসিসও নেই। না না, মিউজিক। মিউজিক আমি Music। লেখা ওটা স্যার, কি? না, মিউজিক হ্যাঁ? আমি লেখা স্যার, হ্যাঁ, মিউজিক আমি লেখা স্যার, ড্যান্সিং আছে কি? ড্যান্সিং। ডান্সিং, ডান্সিং, ইয়েস, ডান্সিং ড্যান্সিং এমোশন ধরতে হবে। ওয়াই? ড্যান্সিং কিন্তু একটা রিদমের ব্যাপার আছে। আমি শুনুন, থালা বাজানো ছেলে, বেঞ্চি বাজানো ছেলে, হ্যাঁ, এমনকি মুখে একটা কি করে দেখায় বলে, মুখের ওপর আজ কত, মানে সুর ইয়ে আর কি, গানের তাল করতো। একদিন গান গেছে তো মুখে করে করে তাল দিত, ওইটাই তার নেশা, ওটাকেও ছাড়া যাবে না। এটা বরঞ্চ মোস্ট পিকুলিয়ার। গান গাইছে তো মুখে আওয়াজ করে করে এমন সুন্দর আওয়াজ করছে মুখে, চিন্তা করা যায়। কেউ দেখবে ইয়ে তবলা বাজাচ্ছে, তবলা তো নেই, কাঠ বাজাচ্ছে, কেউ থালা বাজাচ্ছে, ড্রাম বাজাচ্ছে, এরকম ব্যাপারটা বলা আছে। হ্যাঁ, তো এই যে ছেলে পেলেগুলো এই যে বাজাচ্ছে, এটা রিজম, রিজমটা তার ভেতরে আছে। রিজমের প্রকাশটা হচ্ছে তবলার মাধ্যমে হচ্ছে, থালা মাস্টারের মাধ্যমে হচ্ছে, নাচের মাধ্যমে হচ্ছে। রিজম ইজ দ্য মোস্ট ইনার মিনিং অফ ড্যান্স। তাহলে কি হলো? আপনি করে দেখুন না, প্রয়োগ করে দেখুন। এইবার যদি ড্যান্সিং যদি এরকম একটা পেয়ে যান, আপনি যদি কখনো পেয়ে যান একটা 62-63 বছরের ভদ্রমহিলা, বাড়ির সবাই চলে গেলে গান চালিয়ে, রবীন্দ্রসঙ্গীত চালিয়ে তিনি নাচ করতেন, সেটা কেউ জানে না। তা এই যে ড্যান্সটা যদি করে, এই যে পিকিউলার সিচুয়েশন, এই ড্যান্সটাকে কি আপনি বাদ দিতে পারবেন? ওটার রাগ আছে ওখানে, ওটার রাগ আছে, কার্সিনোসিন আছে, সিপি আছে, ল্যাকটামিউরিন আছে। আরে বাদ দেবেন কি করে? গোয়া কিভাবে বাদ দেবেন? বাদ দেওয়ার রাস্তা করে এখানে কোনটা? একটা বাচ্চা শিশু যে ড্যান্স করছে তার কিন্তু ভ্যালু কম। যে একটা মানে 60-65 বছরের মহিলা, সে তার বাড়ির সব ছেলে চলে গেল, অফিসে স্বামী চলে গেল, তারপর সে ইয়ে করে নাচ করছে, এটা মোস্ট পিকুলার না? সিচুয়েশনটা ভাবুন, ভাবুন না যে কোনটা গভীরতা বেশি। যে কোনো কেউ উত্তর দিন, কোনটা গভীরতা ভাবি। এইভাবে বুঝতে হবে পেশেন্ট গুলোকে। আমি বোঝার জন্য হ্যাঁ, বয়স্ক হ্যাঁ, বয়স্ক ব্যক্তি যে নাচ করছে বা গান করছে তার গুরুত্ব অনেক বেশি হবে। ইয়েস, এইটা ধরতে হবে। তাহলে এখান থেকে বুঝতে পারছেন যে কিভাবে সিমটমের ভ্যালুয়েশন গুলো, এখান থেকে ইভালুয়েশন কথাটা আমরা মুখে বলি, আমরা ভ্যালুয়েশন মানে যোগ বিয়োগ করি। ছোটবেলা সেই যোগ বিয়োগ করতো না,
এরকম যোগ বিয়োগ শেখানো হয়। দ্যাট ইজ রং প্রসেস। এসব আমরা একটা সময় বছর দশেক আমিও করেছি, করে তখন পণ্ডিত ছিলাম তাই করেছি। এখন আমি পণ্ডিতই করতে চাই না। এখন আমি একমাত্র আমি ছাত্র, কার ছাত্র না অ্যানিম্যানের ছাত্র, আর কিছু নেই। এখন আমি স্টুডেন্ট হয়ে গেছি, আর পণ্ডিত নেই। পণ্ডিতই বুঝে গেছে আমার। তাহলে এইটা এবার আপনাদের যারা নতুন যারা এসছেন আপনারা গিয়ে পরীক্ষা করুন যে ড্যান্সিং হলে পরে কি রেজাল্ট আসছে। পেট বাজায়, পেট বাজানো, গা বাজানো ইয়ে আছে, অনেকে আছে, এরকম আছে। একটা ছেলে বলে জানেন তো, অলক্ষণে ওর মাটা বলছে অলক্ষণে ও সবসময় আমাকে দেখলে পিঠ বাজায়, ইয়ে বাজায়, কি করে মনে মনে কে জানে। ওকে বলছি, ওকে জিজ্ঞেস কি করি, বলে গান করি, মাকে আমার খুব ভালো লাগে, মাকে দেখলে আমার বাজাতে ইচ্ছে। এর কি উত্তর দেবে? তাহলে বুঝতে পারছেন যে এই সিচুয়েশন গুলো কিন্তু আপনাদের বুঝতে হবে। তাহলে পরিষ্কার হয়েছে এই জায়গাটা, না কারো কোনো প্রশ্ন আছে এই জায়গাটা? দেখবেন এখানে একটা ওষুধের পিকচারকে কিভাবে তুলে ধরা হয়েছে। দীপেন তো আগেই বুঝতে পেরেছে কোন পিকচার আসছে। স্যার অনুমান করব? হ্যাঁ, অনুমান করব? পরে করলে হবে। আচ্ছা ঠিক আছে। আরো 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 আসছে, আরো 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 কমপ্লিট আসবে। দেখুন তাহলে কি হতো, যে লেখা এবং তবলা বাজানোর দায়িত্ব আমার ছিল, তো তবলা তাহলে ওটা ড্যান্সিং এমোশন ধরবে। হুম, এখনো আমার কাঠ বাজানোর স্বভাব এখনো আছে, সুযোগ পেলে আমার টেবিল বাজাই, কোনো গান ভালো লাগলে পরে বাজাই। তো না, ট্যারেন্টুলার ব্যাপারটা অনেক অন্য ব্যাপার। ওখানে ড্যান্সিংটা ভায়োলেন্ট ভায়োলেন্ট ড্যান্স। এখানে ওইখানে ড্যান্সিং এর মধ্যে রিদম আছে, একটা সুর ছন্দ আছে না, এই সুরের সঙ্গে ছন্দটা মেলাতে হবে। ছন্দটা কোথায় যাবে? ও কি ওই ছন্দ অনুযায়ী করে কি? এইটা তো একটা, না স্যার। এই ছন্দগুলো তো ধরতে পেরে বাবা। ড্যান্সিং মানে চোখ বুঝে ও ট্যান্ট গুলোতে ঝাঁপিয়ে পড়বো তা তো নয়, আদার্স গুলো থাকতে হবে তো। এবার দেখুন কি করতো না, আমার দায়িত্ব ছিল কি গান লেখা আর তবলা বাজানো, আর মোহনদার দায়িত্ব কি ছিল, সে সুর করতো আর গান গাইতো। মোহনদা ভালো গান গায় রীতিমতো, এখনো বুড়ো বসে ভালোই গায়, এখন তার 73-74 বছর বয়স, এখনো মাঝে সাঝে গায়। এরা কিন্তু কোনো গান শেখেনি কারো কাছে। পরবর্তীকালে মোহনদা 1-1.5 বছর কারো কাছে শিখেছিল, এই পর্যন্ত। রামদা তো শেখেনি কারো কাছে। এবার কি হলো, রামদা গানের সুর বিচার করতে এই জায়গাটা আমার ভালো লাগলো না রে, অমর এই জায়গাটা ওয়ার্ডটা পাল্টানো যায় কিনা দেখতো, আমার এই ওয়ার্ডটা ভালো লাগছে না, এরকম হতো। তারপরে কি বলছে দেখুন, হঠাৎ রামদা একটা বেহালা কিনে ফেললেন, কারো কাছে কিছু না শিখে বেহালা গান বাজাতে শুরু করলেন 1 মাসের মধ্যে। আমাদের যেসব গান বাজনা হতো, যে গানগুলো হতো, সেগুলো 1 মাস পর থেকে একটা রবীন্দ্র সঙ্গীত উনি বাজাতে শুরু করে। আমি বলছি কি করে বাজাচ্ছ বলো? তোরা যেমন করে গাইছিস আমি তেমন করে বাজাচ্ছি। এই যে বাজাতে শুরু করলো, এটাও তো আর্টিস্টিক, কিন্তু এখান থেকে একটা কি জিনিস বেরিয়ে আসছে সেটা বলতে পারবেন? বলুন। একটা বেহালা মিউজিকের প্রতি তার কি হ্যাঁ ভালোবাসাটা, দক্ষতা মিউজিকের প্রতি তার ভালোবাসা। মাত্রায় দিলে হ্যাঁ, একজন যে বলুন। হ্যাঁ বলুন, একজন একজন করে বলুন কি যেটা বেরিয়ে আসলো। সে পরবর্তীকালে আমাদের গানের সঙ্গে উনি বাজাতে শুরু করলেন, এমনকি যাত্রার ব্যাকগ্রাউন্ড হয়ে তো উনি বেহালা বাজিয়েছেন, অথচ বেহালা কারণ ছিল। তখন তার এখন নেট ছিল না, এটাকে তাহলে কি ধরবো? মিউজিকের প্রতি দক্ষতা এবং ভালোবাসা দুটোই সেটা তো হলো, ফুটে ওঠে। ভালোবাসা আছে বলেই তো পেরেছেন, কিন্তু এটা এই যে কাজটা করছেন উনি, এই কাজটাকে কি ধরবো? এটা দ্বারা কি প্রকাশ হচ্ছে রবির? এটা গড গিফটেড হবে না স্যার?
গড গিফটেড বলে সব ভগবানের কাছে চাপিয়ে দিলে হবে? আমাদের তো রুগীটাকে সারাতে হবে রে বাবা। রুগীটার ক্ষেত্রে কিছু সিমটম হবে কি? বেহালা হচ্ছে এমন একটা বাজনা যার ঘাট নেই, ওটাকে আঙুলের চাপে ঘাট দিয়ে করতে হয়। সেতারের থেকেও কঠিন, সেতার বা সরোদের থেকেও বেহালা বাজানো অনেক কঠিন। কেউ বলতে পারবেন? এইগুলো তো ধরতে হবে রে বাবা রোগী, না ধরলে আপনি কি করে ওষুধ সিলেকশন করবেন কি করে? পারফেকশনিস্ট হতে পারে স্যার। পারফেকশনিস্ট তো পরে, একটা সে কাজ করছে, সে কাজটাকে সে বারে বারে সে ঠিকঠাক মেরামতি করে একটা ভালো জায়গায় নিয়ে আসছে, সেটা তো পারফেকশনিস্ট। খুব সিম্পল একটা কথা, আপনি এত ইয়ে ভাবে ভাবেন কেন, এত বড় বড় ভাবেন কেন? সিম্পল ভাবেন। এটা কে করতে পারবে? একটা বেহালা, একটা ধরুন হারমোনিয়াম দেওয়া হলো, হারমোনিয়াম সে কি করলো, 1 মাসের মধ্যে সে গান বাজাতে শুরু করলো, কিন্তু সে কার কাছে শেখে কি করে হবে? ইন্টেলেকচুয়াল। ইন্টালেকচুয়াল না, ওই ইন্টালেকচুয়ালে একটু বাদ দিতে হবে, ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ, স্যার। এই যে হ্যাঁ। ইন্টেলিজেন্ট যদি সুপার গ্রুপের হয়, এরকম ইন্টেলিজেন্ট পাওয়া যাবে তো? একটা ছোট শিশু ক্লাস 3-4 একটা শিশু, সে মাটির মূর্তি করছে, অসাধারণ মূর্তি করছে, সে মাটির মূর্তি করছে, এটা আর্টিস্টিক। কিন্তু যখন অসাধারণ যখন করবে, তখন কি শুধু আর্টিস্টিক? ইন্টেলিজেন্সটা তার সঙ্গে তো যোগ আছে। ইন্টেলিজেন্সে কোন কোন মেডিসিন আছে? কার্সিনোজিন, ফসফরাস, এরকম গোটা কয়েক ইয়েতে সুপার ইন্টেলিজেন্স আছে, বোঝা গেছে? টিউবারকুলিনাম, সুপার ইন্টেলিজেন্স, এরকম কিছু কিছু ওষুধে আছে। বলে এই স্টেটটাকে আপনি না বুঝলে আপনি শুধুমাত্র কয়েকটা সিমটম যোগ করে কে বেশি পেলো তাকে ভোট দিয়ে দিলেন, এরকম করলে হবে? পরিষ্কার হয়েছে আমার কথাটা? হ্যাঁ স্যার। এই ইন্টেলিজেন্সটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ডাল দেখি না, ডাল পেশেন্টরা ডাল ধরি না, ডালের উপর ওষুধ নেই আমাদের, অনেক ওষুধ আছে। পেশেন্ট যদি একটু খাওয়া হয়, আমরা সিলেকশন করতে গিয়ে সেটা কি ভাবি না? ভাবি তো, এটাকে দেওয়া যাবে কিনা। আমার এই যে গল্পটা বলছি, এর ক্রস কারো কিছু করার ইচ্ছে থাকলে ক্রসও করতে পারেন, কোনো অসুবিধা নেই, এখানে সবাই শিক্ষার্থী। আমি যাদের ইন্টেলিজেন্সের কথাটা বললাম, কারো কাছে না শিখে সে এরকম করছে, এই জায়গাটা একটু ভাববার বিষয় নয় কি? অনেক বাচ্চার মধ্যে এরকম দেখতে পাবেন, কারো কাছে না শিখে অসাধারণ ছবি আঁকছে, ছোট বাচ্চা একটা। ইন্টেলেকচুয়াল রোগীদেরটা একটা কি জানেন তো? কেন্টে পাবো? কেন্টে তো হ্যাঁ, ইন্টেলেকচুয়াল কি কেন্টে তো পাচ্ছি না। কেন্টে নেই যে বাবা, ইন্টেলিজেন্স নেই তো। সবই কি রেপার্টারিতে থাকবে? একটা বাচ্চা, সে 3 বছরের বাচ্চা, আমার চেম্বারে সে একটা ছবি এঁকে দিয়ে গেছে পেন্সিল দিয়ে, আমি ওটাকে মুছি, মানে মুখ করেছি। ওর মা পরে আমাকে এসে বলছে, স্যার এটা করে দিয়ে গেছে, খুব লজ্জার ব্যাপার। লজ্জা না, আমি মুছে দেবো, উনি মুছতে গেছে। না না, মুছতে হবে না, থাক, করেছি ভালো, খুব ভালো করেছে। সেটাকে টিউবারকুলিনাম দিয়েছি, টিউবারকুলিনাম দেওয়ার পর সে এখন অনেক ভালো আছে, থাকবেও সে ভালো। তাহলে কি হলো? কোনো একটা জিনিস কখনো আর্ট হয়ে যাবে, আর্টের সঙ্গে ইন্টেলিজেন্সটা যোগ হবে, সব আর্টের এইগুলো বুঝতে হবে, কোন জায়গায় ইন্টেলিজেন্স যোগ হচ্ছে, কোন জায়গায় আর্ট যোগ হচ্ছে। এগুলো খুব নিজে নিজে যখন ডেভেলপ করবে, তখন কিন্তু ওই প্রতিভাটাকে কিন্তু শুধুমাত্র ওই আর্টিস্টিক বলে করা যাবে না, ইন্টেলিজেন্সটাকে ধরতে হবে। একটা ছেলে তার মা বলছে রেজাল্ট খুব খারাপ, পড়াশোনা হবে না, বুঝতে বুঝতে দেখলাম সে ছবি আঁকে খুব সুন্দর। আমি বললাম, কিরে তুই কিরকম ছবি আঁকতে পারিস, আমাকে আঁকতে পারি? বলে তুমি বসে, আমি এখন এঁকে দিচ্ছি। ও মা বলছে হ্যাঁ 5 মিনিটের মধ্যে এঁকে দেয়। আমি মাকে বলে আমাকে বকবে না, ওকে উৎসাহ দিয়ে দেখুন যেটুকু হয় হোক, ওর আর্টের লাইনে ইয়ে করে দেবে। ছেলেটা এখন তো ওই ইয়ে, আমার আমার চেম্বারে ওখানে ছেলেটা এখন তো এই লেখালেখি আর্টের ইয়ে করি তো পেশা হয়ে গেছে, ওই লাইনে বেশি দূর লেখাপড়া করে না, কিন্তু অসাধারণ ছবি আঁকার ক্ষমতা। ওই বিভিন্ন রকম কমার্শিয়াল আর্টগুলো লিখছে, মাঝখানে কেমন আছিস,
বলে হ্যাঁ কাকু, ওই করেই সংসার চলছে, কোনো অসুবিধা নেই, ভালো ডিমান্ড আছে আমার। হয়তো ওর ডিমান্ড থাকবে, তুমি এত ভালো আর্টিস্ট। এই জায়গাগুলো আপনি কি দিয়ে বিচার করবেন বলুন? এগুলো গড গিফটেড বলতেই পারেন আপনি, সেটা তো আপনি বলেন, কিন্তু আপনাকে তো প্রেসক্রিপশনের গড গিফটেড বলে তো লিখতে পারবেন না। তাহলে বোঝা গেল এই এই বাচ্চাটাকে কি বোকা বলা যাবে? যেরকম ছবি আঁকতে পারে দেখে ছবি এঁকে বলতে পারে। আমি তো ছবি আঁকার মাস্টার, আমি নিজে আঁকলে নিজেই চিনতে পারবো কি এঁকেছি। তো এটা গেল। এরপরে কি আছে? এই জায়গাটা পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কি হচ্ছে? অত্যন্ত আনন্দের দিন ছিল তখন, অত্যন্ত আনন্দের দিন ছিল, এটাকে ধরতে হবে। আনন্দের দিন ছিল, এ ধরতে হবে তো নাকি? না ধরা যাবে না? স্যার অতটা গুরুত্বপূর্ণ নয় তো। হ্যাঁ, কি ধরবো এটাকে? অত্যন্ত আনন্দের দিন ছিল, সেটাকে কি ধরা যেতে পারে? শোনা অতটা যাচ্ছে আমার কথাটা? খুব হ্যালো? হ্যাঁ, সেটা তাদের খুব বেশি হচ্ছে, আঘাত করতে পারেনি। হ্যাঁ হ্যালো। এটাকে কি ধরবো তাহলে? আনন্দের দিন ছিল, দীর্ঘদিন তো এটা ছিল, দীর্ঘদিন যেমন লড়াই করছি আমি, সেটাকে আমি ওখান থেকে ইয়েটা করছি, এখানে তো সেটাও তো ধরতে হবে নাকি? আছে, রুব্রিক আছে। এই লাইফ গুলোকে নিতে হবে, এটা সিমটম হিসেবে নেবেন বটে, লাইফ গুলোকে নিতে হবে, লাইফ না নিলে আপনি ভালো প্রেসক্রিপশন হবে না। বলতে পারবেন কেউ? দেখবেন, বলতে পারবে? হ্যাঁ, এখানে আনন্দের দিন ছিল স্যার, এখানে চেয়ারফুল নেওয়া যায় নাকি? ইয়েস, ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে বললেন? স্যার আমি তমাল স্যার। হ্যাঁ, একদম একদম স্যার। ঠিক, ঠিক জায়গায় ঢুকেছো। আর এবার দুঃখটা নেবে, আনন্দটা নেবে না, শোককে নেবে, শোক পেয়েছিল বিপ নেবে, এগুলোকে নেবে না, শুধু দুঃখটা নেবে। দুঃখটা তোমার অপছন্দ বলে ওটাকে লিখে রাখবে? এটা তো নিতে হবে, এটা তো জীবনের একটা অংশ রে বাবা। জীবনকে বাদ দিয়ে নয় তো, সার্বিক লক্ষণই তো গুরুত্বপূর্ণ, তার সার্বিক জীবনটাকে তো গুরুত্ব দিতে হবে। থ্যাংক ইউ, এটা দারুণ, অ্যাবসলিউটলি কারেক্ট হয়েছে। এরপরে কি আছে? হ্যাঁ, এরপরে কি হলো? হ্যাঁ, আনন্দের দিন ছিল তখন, তবলা ফেঁসে গেলে আমরা তিনজন চাঁদা তুলে ছাউনি করতাম। তবলা ফেঁসে গেলে চাঁদা তুলে ছাউনি করতাম। কিরকম? 15 টাকা নিত ওই তবলার ছাউনিটা নিত। আমি চুচুড়ায় যেতাম, 10 টাকা দিত রামদা, 5 টাকা কি 4 টাকা দিত মোহনদা দিত, আর আমি ওই যে যাতায়াত খরচা সারাদিন ওইটা করে করিয়ে নিয়ে আসতাম, গিয়ে কি করতাম, দোকানে দিতাম, আমরা এটা করে দেবে। আমি সিনেমা দেখে এসে একটা সিনেমা দেখে নিতাম, দেখে নিয়ে বিকেলে নিয়ে বাড়ি চলে আসতাম। ওটা ছিল আমার কাজ। তো ফলে এই যে দিনটা, যেটা এটা খুব অসাধারণ দিন গেছে আমাদের জীবনে, এবং রামদাই ওটা বেশি দিত তখন। সবচেয়ে বেশি চাঁদা দিত রামদা, এবং রামদা এটা চাঁদা দিত কিসের জন্য দিত না, আমরা তাকে গুরু বলতাম, এবং মোহনদা হচ্ছে আমাদের মেজো, আমি হচ্ছে ছোট তার মধ্যে। আমি ওদের দুজনেরই আদরে, দুজনেই আমাকে খরচা করতে দিত না কোনোভাবেই, আর ছিলও না তো ক্ষমতা, কোথা থেকে পাবো? তখন কি আমাদের হাতে পয়সা দিত বাবা মারা?
না, সেই জিনিস ছিল না। আচ্ছা, তারপরে কি হলো? এইটা তাহলে কি হবে? তিনি বেশি দিতেন, রামদাই তো বেশি দিতেন, তো চাঁদা বেশি দিত, এটাকে কি হ্যাঁ ধরবে? স্যার, ওই দিক থেকে যাবে কথাটা নাকি? জড়িয়ে স্যার উদার যে কথাটা ব্যাপারটা জড়িয়ে আমাদের যাচ্ছে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই কি হবে? প্রবলেম। উদার যে ব্যাপারটা, উদার উদার হ্যাঁ, বেনিভোলেন্স, কথাটা জড়িয়ে যাচ্ছে। উদারতা বললেন বোধ হয়। উদারতা। উদারতা কি হ্যাঁ রুব্রিক আছে? হ্যাঁ আছে তো, বেনিভোলেন্স আছে তো। বেনিভোলেন্স তো অন্য জিনিস। বেনিভোলেন্স মানে হচ্ছে উপকার। এই উপকারের মধ্যে একটা প্যাঁচ আছে। আচ্ছা আমার লেখার মধ্যে পাবেন বেনিভোলেন্স আর সিম্প্যাথেটিক এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে, যদিও দুটোকে একসঙ্গে ধরলে অসুবিধা নেই, কারণ ড্রাগ তো একটাই, বেনিভোলেন্স একটাই মতো ড্রাগ আছে। বেনিভোলেন্স হচ্ছে, সিম্প্যাথির সঙ্গে একটু পার্থক্য আছে বেনিভোলেন্স, কিন্তু হলেও ওটা একই গ্রুপেই পড়বে। বেনিভোলেন্স ওটা নয়। কি করতো সে? আমরা ছোট তো, সেই জন্য টাকাটাও দিতে বেশি। অ্যাফেকশনেট, ইয়েস, নেওসিভ। অ্যাফেকশনেট। যার মধ্যে এত শিল্প সত্তা আছে, এইটা ভাবতে হবে না? একটা শিল্পী মানুষ, শিল্প সত্তার মানুষের অ্যাফেকশন তো বেশি আছে। অ্যাফেকশন না থাকলে কি এদের শিল্প সত্তা আসে নাকি? কোনোদিনই আসবে না। অ্যাফেকশনে তো দেখুন, এই পেশেন্টের ইয়ে থেকে আপনি একটু পাবেন এগুলো। এইবার দেখুন, রামদার সঙ্গে একজনের ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু বেকার ছেলেকে তার প্রেমিকা, তখন তো রামদা বেকার, টিউচুরি করতেন, বেকার ছেলেকে তার প্রেমিকা এড়িয়ে চলতে শুরু করলে রামদা কিছুদিন চুপচাপ ছিলেন। যখন এই ঘটনাটা ঘটে গেল, যখন ঘটে যাওয়ার পর রামদা চুপচাপ হয়ে গেছিল। আমরা দিয়ে দিয়ে চুপ কর, পাকামি করতে হবে না, ছোট ছোটের মতো থাকবে, আমি সামনে নেবো। প্রায় মাস দুই তিনেক চুপচাপ ছিল, কথা বেশি বলতো না, চুপচাপ থাকতো। তারপরে কি করলো? তারপর একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে কি, হঠাৎ রামদার বিদ্যালয়ে স্থায়ী চাকরি হয়ে গেল, মানে আমাদের হাই সেকেন্ডারি স্কুলটা যেটা ছিল, সেখানে টিচার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলেন। তখন তো স্কুল কমিটি থেকে হতো, উনি ওটা পেয়ে গেলেন। তারপরে কি হলো? তারপর তার প্রেমিকা এসে তার কাছে ক্ষমা চেয়ে বিয়ে করার অনুরোধ করে, কিন্তু রামদা রাজি হয়। এরপর রামদা দ্রুত পণ ছাড়াই বিয়ে করে ফেলেন। এইটা কি হয়? এই যে কথাটা, গল্পটা, এখান থেকে কি জিনিস বেরিয়ে আসছে? তার তো সেই প্রেমিকা এসে তাকে ক্ষমা চাইলো, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে, আমি তোমার সাথে বিয়ে করতে চাই। তারপর রামদা কি করে দ্রুত বিয়ে করে ফেলো, পণ ছাড়াই বিয়ে করলো। সে তো তখন সরকারি চাকরি পেয়ে গেছে, সে তো পণ নেওয়ার তো ক্ষমতা ছিল না। আমি পণ নিয়ে বিয়ে করবো, এই পণ নিয়ে বিয়ে করবো না, এই জায়গাটা একটা সিমটম আসবে। আর দ্রুত বিয়ে করলে, এই দ্রুত কথাটা, এই কথাটার ইন্টারফারেন্স কি হবে? এটা ঢুকবো কি করে সিমটমের মধ্যে? হ্যালো, চেষ্টা করুন। আপনাদের বিরক্ত লাগছে না তো? আমি তো একটু অন্যরকম ভাবে করাচ্ছি। না না, খুব ভালো লাগছে স্যার। আরেকবার পড়ুন স্যার, আরেকবার। হ্যাঁ, বলছি বলছি যে রামদা কি করলো, ওই যখন এসে আবার মেয়েটি এসে চাকরি পাওয়ার পর মেয়েটি এসে অনুরোধ করলো ক্ষমা চেয়ে, তো রামদা কি করলো? রাজি হলো না। এরপর রামদা দ্রুত পণ ছাড়াই বিয়ে করে ফেলেন। দ্রুত পণ ছাড়াই বিয়ে করে ফেলেন, এই কথাটার মানে কি হবে? এখান থেকে আপনি কি হোমিওপ্যাথিক সুবিধা পাবেন? প্রথম কথাটা দ্রুত এবং পণ ছাড়াই। এই পণ ছাড়াটাকে আগে ধরা যাক। পণ ছাড়াই সে বিয়ে করলো, তার তো পণ নেওয়ার ক্ষমতা ছিল, সরকারি চাকরি পেয়েছে, স্কুল টিচার হয়েছে। এটা কি হবে? সে যদি লোভী নয়, সে তো ব্যাপারটা বোঝা যাচ্ছে, একজন শিল্পী মানুষ লোভী নয়। তার এটা তার কি? হচ্ছে তার তো সুযোগ ছিল ওটা নেয়ার। হুম কি হবে তাহলে? পণ প্রথাটা কি
নীতিগতভাবে সমর্থন করা যায়? না, তাহলে তার এই নৈতিকতার এত দারিদ্র্যের মধ্যে চলেও তার নীতিবান মনে হচ্ছে ওনাকে, নীতিবান। হ্যাঁ, তাই এত দারিদ্র্যের মধ্যে থেকে মানুষ হয়েছে তো। চাকরি পাওয়ার আগেও তো টিউশনি করেই চলতো। তাহলে এত দারিদ্র্যের মধ্যে থেকেও তার নীতিটাকে সে বিসর্জন দেয়নি, তাহলে এটা কি হবে? হ্যাঁ, এখানে আর একটা শেড আছে, নীতিবান। এটা আর একটা শেড আছে, এটা অ্যাফেকশনেটও বটে। এই যে এরা, এদের প্রতি একটা ভালোবাসার দিকও একটা আছে। না না, ওই তার প্রেমিকার ব্যাপারটা বলছি। আচ্ছা, আমি মাঝখানটায় নেট চলে গেছিল। ও, ওটা হচ্ছে আমাদের ক্ষেত্রে ছিল, আমাদের প্রতি অ্যাফেকশনেট ছিল, ওটা দীপেন বলেছে। জি স্যার, প্রেমিকা তো টাকা দেখি ফিরে আসলো। হ্যাঁ, ফিরে আসলো, কিন্তু তাকে সে রাজি হলো না। রাজি হলো না, কারণ সেটা নীতির মধ্যে পড়ে না, কারণ তুমি তোমার দুর্দিনে ছিল না। সে কনসারা বিয়ে করেছে, সে প্রচন্ড নীতিবান, সে নৈতিকতা পছন্দ করে। এটাকে কি ধরতে হবে? এটা মারাত্মক পয়েন্ট। চুরি করার সুযোগ আছে, হ্যাঁ, এটা হবে কনসেনসিয়াস। একদম 100%, একদম হিরো, অসাধারণ বলেছেন, একদম। আরে বর্তমান দিকে কনসেনসাস পাওয়া দুর্লভ, বিরল ব্যক্তি, এদের মানুষ হিসেবে স্যালুট করা উচিত। পাওয়া যাবে খুব কম। যেখানে তার সুযোগ আছে ধান্দা করা, সে ধান্দা করলো না, এবং দ্রুত করলো কেন? সেই ভয় পেয়ে করলো না অন্য কারণে করলো? দ্রুত করলো যে প্রেমিকার ব্যাপারটা রয়ে গেছে, প্রেমিকার একটা ডিস্টার্ব আসতে পারে, সেটাকে ব্লক করার জন্য। হ্যাঁ, এটা খুব খুব লজিক্যাল কথা, এটা খুব লজিক্যাল কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এ প্রেমিকাকেও একটা এখানে একটা বার্তা দিল, দেখো টাকাটা আমার কাছে বড় কথা ছিল না, আমি টাকা না নিয়েই বিয়ে করলাম। প্রেমিকা যেমন সে বেকার ছিল বলে তাকে এগিয়ে যেতে চললো, অন্য জায়গায় চেষ্টা করছিল। কিন্তু আমরা জানি, আমার গ্রামের ছিল, আমরা জানি তো, আমরাই তো প্রথমেই মোহনদাই খবরটা দিয়েছে, বলে গুরু এইরকম ব্যাপার। তাই না? দেখ, ভুলও তো হতে পারে, আমার মনে হয় এরকম করে না। তারপরে উনি প্রমাণ পেয়েছিলেন। যাই হোক, আমাদের থেকে তো সিনিয়র, তো এখন 78-79 বছর বয়স। তাহলে এখানে এই যে দ্রুত বিয়েটা কেন সে করবে? সে প্রেমিকাকে হচ্ছে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য। শুধু তাই নয়, এই ক্ষেত্রে তার উপর অনেক চাপ আসছে। চাপ আসাটা স্বাভাবিক, কারণ ও তো ভুল স্বীকার করেছে, ওকে তুই ক্ষমা করে দে, অমুক করে দে। ও কেন করলো? ও তো প্রেমিকা, তো তার অনেকদিনের প্রেমিকা ছিল, সে ভুল স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে, তবু তাকে সে ক্ষমা করলো না। এই জায়গাটা কি হবে? এই জায়গাটা কি? এইটার পরিপ্রেক্ষিতে আমি উপলব্ধি করতে পেরেছিল যে হয়তো সে অর্থকে বেশি ভালোবাসে, কিন্তু রামদা যেহেতু নীতিবান, অতএব ওই জায়গাটায় সে আপোষ করেনি। কারণ তার প্রেমিকা তার বিপদের সময়, যখন তার অর্থ ছিল না, তখন তার পাশে থাকেনি। যখন সে চাকরি পেল, তখন তার পাশে, মানে কি, তাকে বিয়ে করার জন্য যখন উঠে পড়ে লাগলো, তখন রামদা এই ব্যাপারটাকে মেনে নিতে পারেনি। কারণ তাকে মনে হয়েছিল তার প্রেমিকা যখন করেছে, তখন কিন্তু রামদা গরিবই ছিল। একদিনের প্রেম না তো, দীর্ঘদিন, অনেক দিনের, প্রায় 8-10 বছরের প্রেম ছিল। না, চাকরি পাওয়ার পরে তো বিয়ে করে। হ্যাঁ, এখানে একটা ব্যাপারটা প্রতিশোধ প্রবণতা থাকে স্যার। এখানে তো প্রেমিকার বিরুদ্ধে একটা প্রতিশোধই নিল এক কথায়। ঠিক, প্রতিশোধ মানে তার তো ক্ষতি করা, সেটা তো করেনি। প্রতিশোধ নিলে ক্ষতি করতে হবে তার। হ্যাঁ, প্রতিশোধ নিলে তো ক্ষতি করতে হবে। এখানে ব্যাপারটা ঘৃণা, ঘৃণা, ঘৃণা। সে ক্ষমা চাইতেও তাকে সে অ্যাকসেপ্ট করতে পারলো না। বোঝা গেছে? এখানে একটা ঘৃণা। স্যার এখানে একটা অহংবোধ তো কাজ করে, এটা অহংবোধ কাজ করতেছে। এটা ঘৃণার পাশাপাশি যে তার প্রেমিকা লেগেছিল,
কারণ সে এত ওর ভালো মনে মানুষ। লেগেছিল। জি স্যার, মানে ওই ঘৃণাটার সাথে একটা অহংবোধ আছে স্যার, বাট এটা নাও হইতে পারে। আপনি যেটা বলছেন যে ঠিক আছে, ঘৃণা, যে আমাকে তো তুমি আঘাত দিলা, মানে আমাকে তো তুমি গণ্য করিনি আগে মানুষ হিসেবে, এখন 2টা টাকার জন্য তো আমাকে এখন তুমি গণ্য করতেছো, পরিবার মাপতেছো, এটা ঘৃণা কাজ করে অবশ্যই স্যার। ঋণাটা কেন বলছি, ওই যে বললাম যে যখন ওই রকম ঘটনা ঘটলো, ও রামদা কয়েক মাস চুপ হয়ে গেল। আমি বলেছিলাম কিছু বাইক চুপ কর, তুই ছোট মতো থাক, আমাকে বকা দিয়েছি, আমি আর কিছু বলি না। এবার এই যে কয়েক মাস চুপ হয়ে রইলো, তা ওটাকে হজম করে নিল, কিচ্ছু কাউকে কমপ্লেন করে না। বোঝা গেছে ব্যাপারটা? এই জায়গাটা ধরতে হবে তো, তারপরে তো রিয়াকশনটা করেছে। ওইখানে আবার একটা সাবরুব্রিক আছে, হ্যাঁ, হ্যাঁ, পার্সন আনমুভড বাই অ্যাপোলজিস। ওই যে হেট্রেড, তার সাবরুব্রিক হচ্ছে পার্সন অফ হু হ্যাড অফেন্ডেড, তার আবার সাবরুব্রিক রুব্রিক হচ্ছে আনমুভড বাই অ্যাপোলজিস। না, হ্যাঁ ওটা আছে, নাইট্রিক অ্যাসিড আছে। হ্যাঁ, ওইটা মানে একদম টু দি পয়েন্ট হয়। টু দি পয়েন্ট অ্যান্সার ওটা, কিন্তু এক্ষেত্রে হেডরেটটা ধরেই করতে হবে, ওটা ওইটা ধরে করতে গেলে হবে না। টু দি পয়েন্ট ওইটাই হবে। থ্যাংক ইউ পার্থ, তুই তো বলবি। আচ্ছা, পরিষ্কার হয়েছে এই জায়গাটা? রফিকুল, ডক্টর রফিকুল? জি স্যার, জি স্যার। এইভাবে চিন্তা ভাবনা করে খেলাতে শিখুন, আপনি পারবেন, কারো পেছনে ঘুরতে হবে না আপনাকে। আমি শুধু রোগীকে সময় দিন, রোগীর প্রতিটি কথা লিখুন, সে যেরকম বলবে সেইভাবে লিখুন, পরে ওটাকে অ্যানালাইসিস করুন, ভাবুন এটা কেন বললো, কেন বলে, এর উদ্দেশ্যটা কি? এবং ওইটা এটা ক্রস করলে আস্তে কোশ্চেন আস্তে করে শিখে জেনেও, যাবে। ওইটা ক্রস কোশ্চেন করে জেনেও নিতে হবে, ওইটা একটা। আচ্ছা, আচ্ছা, কেন কেন বললো, কেন বলোটা জানতে হবে। আচ্ছা, এরপরে এরপরে কোথায় আসি? এই যে কথাগুলো বলছি, এর মধ্যে সবই সত্য ঘটনা, এর মধ্যে কোনো মিথ্যা নাই। আচ্ছা, চাকরি পাওয়ার পরে হট্ট মন্দিরের সব খরচা রামদা দিতেন। সব খরচা বলতে আমরা টিফিন টিফিন খাওয়ার ব্যবস্থা করলো, চাও বানিয়ে দিত বৌদি, চা বানিয়ে দিত, চা নিয়ে এসে খেতাম, এর একটা ব্যাপার ছিল। আমরা তিনজনই, আমরা চারজন করি নাই। এই যে সব সব দায়িত্ব সে নিল, এটা কি শুধুমাত্র অ্যাফেকশনেট হবে? হ্যালো, রেসপন্সিবিলিটি। এটা কি ধরা যেতে পারে? সে সব খরচা নিয়ে এলো, তারপর থেকে আমাদের একটা টাকা দিতে হয়। তবলা ফেটে গেলেও সে সারানোর টাকা দিয়েছে, হ্যাঁ, আর আমাদের হাত খরচা দিয়েছে, তবলা সাজাতে জন্য হাত খরচা টেনে দেবে। এটাও কনসেনসাস হবে, হ্যাঁ এটাও ওই কনসেনসাসই হবে। হ্যাঁ, কনসিয়াস তো বটেই, ডেফিনেটলি কনসিয়াস। এইবার তারপরে কি আছে, বৌদি কেউ বাড়িতে এলে ডেটল জল দিয়ে হাত পা ধুয়ে তবেই ঘরে ঢুকতে দিতেন। হ্যাঁ, বৌদির এইটা ছিল গন্ডগোল। আমরা কি করে আগে ওটা করতাম, বালতির মধ্যে সে বোতল ঢেলে দিত, আমরা খুব বিরক্ত হতাম। আর রামদা কি করতো, যদি সামনে থাকতো, রামদা বলতো ঠিক আছে আমি করিয়ে দিচ্ছি, ডেটলটা ঢেলে দিত, ঢেলে বল যা ডেটলটা ঢেলে ফেলে দিয়ে পাটা এমনি জলে দিয়ে দেবো, নাহলে আমাকে ঝামেলা করবে। উনি বিরক্ত হতেন, কিন্তু কিছু করার ক্ষমতা নেই। এটা কি হবে? ফার্স্ট ইয়ার স্যার। এক কথায় ফার্স্ট ইয়ার। তারপরে দেখো, তারপরে সেই বৌদি কি করতো, এবার ফার্স্ট ইয়ার্সের র্যাঙ্ক দেখো কি বলতো সেখানে, না রামদা খুব ঘুরতে ভালোবাসেন, এটা কি হবে? ইয়েস। এবার যে বৌদি তীর্থস্থানে ঘুরতে ভালোবাসেন, এটা মানে কি হবে? রামদা ঘুরতে রিলিজিয়াস ভালোবাসেন, হ্যাঁ, রিলিজিয়াস অ্যাফেকশন হবে। আরে বেটা, তুমি ব্যাপারটা বুঝে গেছো। রিলিজিয়াসটা কেন হলো বলতে পারবেন? তীর্থস্থানে যাচ্ছে বলে। ইয়েস, ইয়েস। ঘোরার পেছনে তীর্থটা হচ্ছে মোডাস অপারেন্ডি, উদ্দেশ্য। একটা সিমটমে মোডাস অপারেন্ডি বুঝতে হবে, মেন্টাল সিমটমের।
কেন সে করছে? আচ্ছা, তারপর কি হলো? তিনি বাইরে কিছু খেতেন না, তিনি বাইরে কিছু খেতেন না, বৌদি একটা বড় ব্যাগ মুড়ি, চানাচুর, বিস্কুট ইত্যাদি নিয়ে বেড়াতে যেতেন। বাইরে কিছু খেত না, এক বস্তা মুড়ি নিয়ে, চানাচুর, তারপরে ওই কি বলে বাতাসা, বাদাম, ছোলা, এইসব ড্রাই এসব নিয়ে যেত, চিড়ে ভাজা, মটর ভাজা, এসব নিয়ে যেত। উনি বাইরে কিছুই খেতেন না। তার এটা কি কারণে খেত না? ফ্যাস্টিডিয়াসনেস। তাহলে এই আগের ফাস্টিডিয়াসটা আর তার সঙ্গে এটা যোগ করে গভীরতা বাড়লো না বাড়লো না? হ্যাঁ, অনেক। তাহলে গভীরতা বাড়লে কি ওই ওষুধই হবে? ওই ওষুধ কভার করছে, ওইটা ধরেই করতে হবে কি? কোন কোন ওষুধে এই গভীরতাটা আসতে পারে এইটা কিন্তু রোগী থেকে শিখতে হবে। রোগী শেখাবে, রোগী রোগী রোগী, ওটা বই থেকে হবে না। আজকেই তো ক্লাসে বললাম যে এই চ্যানেলের কথা, অবজারভেশন পাওয়ারটা করতে হবে, ঠিক করতে হবে। অ্যানিম্যাল যেই চ্যানেল বলেছেন আজকেই তো বললাম। তাহলে বোঝা গেল এইভাবে র্যাঙ্ক বা সিমটমের গভীরতা করে। এই গভীরতা থেকে আপনারা যেমন সিলেকশন করতে পারবেন, তেমনি তার পোটেন্সি সিলেকশন এখান থেকে আসবে। এটা এখনই আসবে না, এটা করতে করতে শিখবেন, এটা একদিনে হবে না। এবার কি বলছে? রামদার বড়দা কর্কট রোগে আক্রান্ত হয়ে মারা যান। কর্কট বলতে ক্যান্সার আর কি। আচ্ছা, তারপরে কি বলছে? তার ডান ফুসফুসে কর্কট রোগে আক্রান্ত হয়েছিল। এইটার কোনো গুরুত্ব আছে কি? হ্যাঁ স্যার, অবশ্যই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে স্যার। বংশে যে ক্যান্সারের যে হিস্ট্রিটা, বংশে রাইট সাইড পেলাম। এবার পেশেন্টের যদি রাইট সাইড পাই তাহলে খুব সুবিধা হবে, কিন্তু ওখানে পাইনি। বংশে দেখুন আরেকটা কথা আছে এখানে, তার বাবা যকৃতে সিরোসিস রোগে মারা গেল। এটা তো ওয়ান টাইপ অফ ক্যান্সার। বোঝা গেল? আচ্ছা। তাহলে কি হলো? রাইট সাইড দুটো বংশে পাওয়া গেল, তার দাদাকে আর তার বাবাকে। পেশেন্টের মধ্যে নেই, এই রাইট সাইডটাকে আমি ছাড়বো কেন? ধরবো তো। পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার, একদম স্যার। এইবার এই যে আলোচনাটা হলো, এটা নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা চলতেই পারে বা প্রশ্ন হতে পারে, সেটা আপনারা করুন, আমার জানা থাকলে উত্তর করুন। আচ্ছা, আমাদের এইমাত্র গল্পের মাধ্যমে রুব্রিক নির্বাচন পর্বটা শেষ হলো। যদি প্রশ্ন থাকে, কারো কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা করুন, আমরা প্রশ্ন নিচ্ছি। কারো কি কোনো প্রশ্ন আছে? কোনো জানার বিষয় থাকলে বলুন। না স্যার, প্রশ্ন নেই। সবাই তার মানে বুঝে গেছে, বোঝা যাচ্ছে। না, আজকে কয়েকজন পার্টিসিপেট করেছে, এটা খুব ভালো। পার্টিসিপেট না করলে শিখবে কি করে? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা এখানে আলোচনা শেষ করব। এখানে কেউ কেউ অ্যাড করতে চাই, যে পার্থ আছে তো, কিছু যদি অ্যাড করতে চাই করতে পারে। পার্থবতী চৌধুরী স্যার, শেষের দিকে কিছু বলুন স্যার। জি স্যার, আমাকে 1 মিনিট সময় দিবেন স্যার? হ্যাঁ স্যার, বলুন। জি জি জি, অমর স্যারের আরো ক্লাস পেয়েছি, আমি হোমিওলজিস্টে আছি, স্যার চিনেন বোধহয় আমাকে চিনবেন না, হোমিওলজিস্টকে চিনবেন। তো স্যারকে উদ্দেশ্য করে যেটা বলছি, স্যার বারবার বলতেছিলেন যে রুগীকে জানুন, রুগীকে জানুন। তো আমি জার্মান ভাষার পণ্ডিত না, আমি জার্মান অল্প বিস্তর জানি। তো আমি জার্মান ভাষায় যখন অনুকরণ করলাম, যেটা আমরা বারবার পড়ছি যে লক্ষ্য, হ্যাঁ কথাটা ভুল নাই, আমরা প্রথমে পড়তেছি যে রুগীর চিকিৎসকের লক্ষ্য, কিন্তু ওখানে হেনেম্যান লিখেছেন বেরুফ। আমরা যে শব্দটাকে লক্ষ্য বলি, সেই বেরুফের ইংরেজি হচ্ছে বা বাংলা হচ্ছে পেশা। তো আমি এটা দেখি একটু আটকে গেলাম, তো দেখলাম যে একদম কথাটা ঠিক। আসলে যদি চিকিৎসকের একমাত্র পেশা চিকিৎসা হয়,
তাহলে সে জানতে পারবো। আমি নিজেও কিন্তু একমাত্র পেশা আমার এটা না। আমি দেখেছি অনেক চিকিৎসকই অন্য পেশার সাথে জড়িত থাকেন, যার জন্য হোমিওপ্যাথিতে সময় দিতে পারেন না। তো এই জন্য আমরা আসলে হোমিওপ্যাথিকে ধরতে পারি না, এইটাই বলার জন্য। যে কেন বললাম যে বেরুফ এখানে লক্ষ্য না কেন, কারণ জার্মান ভাষায় মিশন নামে শব্দ আছে, ওটার উচ্চারণটা মিশন। তা উনি তো ওটা লিখতে পারতেন, বা ওটার পাশাপাশি দুটো শব্দ যায় না। তো আপনারাও দেখে নিবেন এআই যুগে বা ট্রান্সলেট করার জন্য একটু জার্মানটা পড়বেন, কারণ ইংরেজরা কিছু ক্ষেত্রে তাদের নিজস্ব পাণ্ডিত্য খাটায়, তারা অন্য ভাষা সর্বনাশ করে। এই জন্য বলবো যে একটু জার্মানটা পড়বেন, ট্রান্সলেট করি, অনেক কিছু বিকৃতি ঘটেছে। ধন্যবাদ এটার জন্য। ধন্যবাদ স্যারকে। একটা কথা যোগ করছি, অনুবাদ কিন্তু কখনো পারফেক্ট হয় না, কিছু না কিছু ঘাটতি থেকেই যায়, যে ভাষা দিয়ে করি না কেন। সবটা যে ইচ্ছাকৃত নাও হতে পারে, কারণ অনুবাদের জায়গায় এই যে আমরা বাংলা করছি, বাংলা অনুবাদও কিন্তু সব জায়গায় এরকম সমান আসবে না, কারণ অনেক শব্দ থাকে যেটা সেই শব্দটা আমাদের সেই ভাষাতেই নেই হয়, তখন হয়ে যায় মুশকিল। আমি পরিষ্কার বোঝাতে পেরেছি কি? জি স্যার, আপনি ঠিকই বলেছেন। কিন্তু আমরা যখন স্যার অর্গানল মেডিসিন পড়ছি, এই মেডিসিন শব্দটা এখনের যুগে এসে এটা অনেক শব্দ ধারণ করে। কিন্তু হেনিম্যান যেখানে বলছে আরোগ্য কলা, এই শব্দটাকে না রাখাতে আসলে আমরা অর্গানলকে বুঝতে পারি না। আমরা যদিও এখন আমি অর্গানল বলছি, এটা বলতেছি যে আমরা যখন মেডিসিন বলতে এখন অনেক কিছু বুঝাই, ঠিক আছে, কিন্তু সেই যুগে এই মেডিসিনটা সবকিছু বুঝাতো না। উনি আরোগ্য কলা দেখেছেন, যদি আমরা আরোগ্য কলাকে অর্গানের সাথে রাখি তখন আমরা, এবং ঠিক হেনিম্যান যেভাবে লিখেছেন ওইটাকে ধারণ করলে আমরা আসল জিনিসটা পাবো। মানে কেন বললাম আপনারা অবশ্যই জানেন, কিন্তু আমি এই তিনটা ভাষা নিয়ে কাজ করেছি, এবং ব্রিটিশদের একটা কাজ থাকে, যেমন ওরা আমাদের, আমি যেমন বাংলাদেশের মানুষ, ওরা আমার বাংলা ভাষাটা বাংলাদেশকে উচ্চারণ করবে, কিন্তু আমি তো চেষ্টা করবো ওটাকে উচ্চারণ করতে, কারণ ওনারা ওনাদেরটাই সঠিক মনে করেন। আর স্যার যেটা বলেছেন আমি একমত, আমি ওখানে ভাবানুবোধ করিনি, আমি শব্দে শব্দে গিয়েছি। তো এখানে মিস্টেক হবে যে তা না, মানে স্যার যেটা বলছেন বারবার দুইটা খেয়াল করেছি যে ওরা হচ্ছে কি মোদ্দা কথায় ধরে ওদের মতো ঘাটটা ভেঙে দেয়, যদি অনুভব সমান হয় না। তো এটা দেখবেন আর কি, আপনি যদি ওয়ার্ড, যেহেতু মেডিকেল সায়েন্সটা জানা থাকে আপনি অর্গানল করতে পারবেন, বা আর্টস জানা থাকলে, বিজ্ঞান জানা থাকলে অর্গানল করা যাবে। আমরা দেখলে না জেনে অর্গানল করি, তাহলে অর্গানল বুঝবো কিভাবে? না, অর্গানল হিলিং আর্ট কথাটা বলেছেন, হ্যানিম্যান হিলিং আর্ট কথাটা বলেছেন, কিন্তু অনেক এটাই বললাম, কিন্তু এটা হচ্ছে মেন ভাষাটা, কিন্তু আমরা এটাকে তো ওখানে রাখিনি, অর্গানল মেডিসিন বলে একদম ছোট্ট করে ফেলেছি। কিন্তু ওই শব্দটা লাস্ট পর্যন্ত ছিল, উনি 6th এডিশন ওইটা রেখেছেন, তো এটা তো রাখেনি তারা। এই জন্য আমার একটু, মানে আমার মনোকষ্ট না, আমরা মনে করি যে সত্যটা জানা উচিত আর কি। জি স্যার। দেখুন, ঘাটতি তো থাকবেই, কোনো জিনিস তো কমপ্লিট বলে কিছু হয় না। হ্যানিম্যান বেঁচে থাকলে আরো অনেক কিছু করতেন, সেটা তো আর ভেবে লাভ নেই, এখন আমাদের করতে হবে। জি স্যার, আমাদের উচিত ছিল আর কি, বা আপনারা হয়তো দেখতে পারতেন যে জার্মান থেকে তো বাংলায় এনা একটি টিম করে, যেহেতু এখন বড় বড় মহার্ঘ পণ্ডিত আছেন, সরাসরি জার্মান থেকে বাংলায় আনা, যেহেতু এটা আমাদের একটা বেস, এটা আমাদের একটা বেস বুক, এটা প্রয়োজন। না